বুক রিভিউয়ের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে স্বনামধন্য সেই বই নিয়ে আলোচনা করতে চলেছি যা হাজারো মানুষের জীবন বদলে দিয়েছে। তাই আজকের এই বুক রিভিউয়ের পর্বটি অবশ্যই শুনুন, হয়তো আপনার জীবনও আরো অন্যদের মতন বদলে যেতে পারে। আপনার জীবন বদলানোর প্রথম ধাপ, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যদি নিশ্চিতভাবে জানতেন যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা একদিন সত্যি হতে পারে, তাহলে আপনি আজ কি করতেন? আর যদি আমি আপনাকে বলি আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা হয়তো আপনার টাকা নয়, আপনার শিক্ষা নয়, আপনার পরিবার নয়, এমনকি আপনার ভাগ্যও নয়, আপনার সবচেয়ে বড় বাধা হতে পারে আপনার নিজের চিন্তা। আমরা প্রতিদিন হাজার হাজার চিন্তা করি, কিন্তু সেই চিন্তাগুলোর মধ্যে কিছু চিন্তা আমাদের সামনে এগিয়ে দেয় আর কিছু চিন্তা আমাদের অজান্তে পিছিয়ে দেয়। আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার কাছে টাকা নেই, আমার পরিবারের কেউ সফল হয়নি, আমার বয়স হয়ে গেছে, মানুষ কি বলবে। এই ছোট ছোট বাক্যগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো ধীরে ধীরে আমাদের মনের মধ্যে অদৃশ্য দেওয়াল তৈরি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো অনেক সময় সেই দেওয়াল বাইরের কেউ তৈরি করে না, আমরা নিজেরাই তৈরি করি। এই কারণে আজকের বইটি এত গুরুত্বপূর্ণ। বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, লেখক নেপোলিয়ন হিল। এই বইটি শুধু টাকা উপার্জনের বই নয়, এটি আসলে মানুষের চিন্তা, বিশ্বাস, ইচ্ছা, সিদ্ধান্ত এবং মানসিক শক্তি নিয়ে একটি গভীর আলোচনা। নেপোলিয়ন হিল বহু সফল মানুষের জীবন, অভ্যাস এবং চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করে একটি বিষয় বুঝতে চেয়েছিলেন, কেন কিছু মানুষ অসম্ভব পরিস্থিতি থেকেও উঠে এসে অসাধারণ সাফল্য অর্জন করে আর কিছু মানুষ একই সুযোগ পেয়েও পিছিয়ে থাকে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি বহু বছর ধরে সফল ব্যক্তিদের চিন্তা ভাবনা এবং কাজের ধরন নিয়ে গবেষণা করেন। আর সেখান থেকে ধীরে ধীরে সামনে আসে কিছু শক্তিশালী নীতি। এই নীতিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো সাফল্য প্রথমে আপনার বাস্তব জীবনে তৈরি হয় না, এটি তৈরি হয় আপনার মনে। একজন মানুষ যখন কোনো কিছু গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে তখন তার চিন্তা বদলায়, চিন্তা বদলালে সিদ্ধান্ত বদলায়, সিদ্ধান্ত বদলালে কাজ বদলায়, আর কাজ বদলালে জীবন বদলাতে শুরু করে। তবে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার, এই বই আপনাকে এটা শেখায় না যে শুধু চোখ বন্ধ করে ধনী হওয়ার কল্পনা করলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। বাস্তব জীবন এমন নয়। চিন্তা হলো শুরু, তারপর দরকার জ্ঞান, পরিকল্পনা, দক্ষতা, সিদ্ধান্ত, পরিশ্রম এবং অধ্যাবসায়। অর্থাৎ স্বপ্ন প্লাস সঠিক চিন্তা প্লাস পরিকল্পনা প্লাস কাজ ইকুয়ালস টু সম্ভাব্য সাফল্যের পথ। এই পুরো যাত্রার প্রথম দরজাটি খুলতে আমাদের যেতে হবে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1, চিন্তার শক্তি। একজন মানুষকে তার বর্তমান অবস্থান নিয়ে বিচার করা খুব সহজ। তার ব্যাংক ব্যালেন্স কত, তার বাড়ি কেমন, তার গাড়ি কি, সে কতটা শিক্ষিত, তার চাকরি কি। কিন্তু আপনি কি জানেন একজন মানুষের বর্তমান অবস্থা তার ভবিষ্যতের সীমা নয়? কারণ ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা অনেক সময় তার বর্তমান পরিস্থিতির চেয়ে তার চিন্তার মধ্যে বেশি থাকে। ধরুন দুজন মানুষ একই সমস্যার সামনে দাঁড়ালে প্রথম ব্যক্তি বলল এটা অসম্ভব, দ্বিতীয় ব্যক্তি বলল কঠিন, কিন্তু কিভাবে সম্ভব করা যায় সেটা দেখি। দুজন একই সমস্যার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভবিষ্যৎ একই হবে না, কারণ তাদের চিন্তা এক নয়। একজন সমস্যাকে শেষ বলে দেখেছে, অন্যজন সমস্যাকে একটি প্রশ্ন হিসাবে দেখেছে। আর এই পার্থক্যটাই অনেক সময় একজন মানুষকে অন্যজনের থেকে আলাদা করে দেয়। আমাদের প্রত্যেকের জীবনে সীমাবদ্ধতা আছে। কেউ অর্থনৈতিক সমস্যার মধ্যে বড় হয়েছে, কেউ সুযোগ পায়নি, কেউ বারবার ব্যর্থ হয়েছে, কেউ হয়তো অন্যের কাছ থেকে শুনেছে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি অন্য মানুষের কথাকে নিজের
পরিচয় বানিয়ে ফেলবেন, নাকি নিজের জন্য নতুন পরিচয় তৈরি করবেন? কারণ পৃথিবীর ইতিহাসে এমন বহু মানুষ আছেন যারা শুরুতে খুব সাধারণ ছিলেন, তাদের কাছে বড় সম্পদ ছিল না, কিন্তু তাদের কাছে ছিল একটা জিনিস, একটা শক্তিশালী ধারণা এবং সেই ধারণার প্রতি বিশ্বাস। সাফল্যের শুরু অনেক সময় কোনো বড় সুযোগ দিয়ে হয় না, এটা শুরু হয় একটা ছোট্ট চিন্তা দিয়ে, আমি এটা করতে চাই। তারপর সেই চিন্তা ধীরে ধীরে ইচ্ছায় পরিণত হয়, ইচ্ছা থেকে তৈরি হয় লক্ষ্য, লক্ষ্য থেকে তৈরি হয় পরিকল্পনা, পরিকল্পনা থেকে শুরু হয় কাজ, আর কাজের ধারাবাহিকতা একদিন ফলাফল তৈরি করে। তাই আজ যদি আপনার হাতে কিছু না থাকে, তবুও আপনার কাছে শুরু করার মতন কিছু আছে, আপনার চিন্তা। কিন্তু এখানেই আরেকটি সমস্যা আছে, অনেক মানুষ ভালো চিন্তা করে, স্বপ্ন দেখে, পরিকল্পনাও করে, কিন্তু কিছুদিন পর সব ছেড়ে দেয়। কেন? কারণ শুধু চিন্তা যথেষ্ট নয়, চিন্তাকে শক্তিশালী করার জন্য দরকার হয় এমন কিছু ইচ্ছা যা আপনাকে বারবার উঠে দাঁড়াতে বাধ্য করবে। আর এখানেই আমরা পৌঁছে যাই চ্যাপ্টার 2 এ। চ্যাপ্টার 2, ডিজায়ার, সাফল্যের প্রথম আগুন। আপনি কি সত্যিই কিছু চান, নাকি শুধু মনে মনে ভাবেন হলে ভালো হতো? এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। ধরুন একজন মানুষ বলল আমি ধনী হতে চাই, আরেকজন বলল আমি আগামী কয়েক বছরের মধ্যে নিজের আর্থিক অবস্থাকে সম্পূর্ণ বদলে দেব। এর জন্য আমাকে যা শিখতে হবে, যা করতে হবে, আমি তাই করব। দুজনেই ধনী হতে চাই, কিন্তু দ্বিতীয় ব্যক্তির মধ্যে একটা জিনিস বেশি শক্তিশালী, দৃঢ় ইচ্ছা। নেপোলিয়ন হিলের চিন্তাধারায় সাফল্যের প্রথম শক্তিশালী ভিত্তিগুলোর একটি হলো ডিজায়ার, তীব্র ইচ্ছা। কারণ ইচ্ছা দুর্বল হলে প্রথম বাধাতেই আপনি থেমে যাবেন, কিন্তু ইচ্ছা যদি সত্যই শক্তিশালী হয়, তাহলে আপনার বাধা আপনার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, এটা কিভাবে পার হওয়া যায়। এখন ধরুন আপনি বললেন আমি অনেক টাকা চাই, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য নয়। কারণ অনেক টাকা বলতে কত? 1 লাখ, 10 লাখ, 1 কোটি। আপনি যদি নিজের লক্ষ্যই পরিষ্কারভাবে না জানেন, তাহলে কোথায় যেতে হবে সেটা বুঝবেন কিভাবে? তাই প্রথম কাজ, আপনার লক্ষ্যকে নির্দিষ্ট করুন। আপনি ঠিক কত টাকা চান, কেন চান, কত সময়ের মধ্যে চান, এবং তার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত। কারণ পৃথিবীতে প্রায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না, তাহলে বিনিময়ে মূল্য তৈরি করতে হবে। আপনি স্বাধীনতা চান, তাহলে দক্ষতা তৈরি করতে হবে। আপনি ব্যবসা চান, তাহলে সমস্যার সমাধান করতে হবে। আপনি সাফল্য চান, তাহলে নিজের সময়, পরিশ্রম, আরাম, কিছু না কিছু বিনিয়োগ করতেই হবে। আপনার লক্ষ্য কাগজে লিখুন, একটা কাগজ নিন, তারপরে লিখুন আমি ঠিক কি চাই, তার নিচে লিখুন আমি কেন এটা চাই, তারপরে লিখুন কতদিনের মধ্যে আমি এটি অর্জন করতে চাই, এবং সবশেষে লিখুন এর জন্য আমি কি করতে প্রস্তুত। এই 4টি প্রশ্ন আপনার চিন্তাকে অনেক বেশি পরিষ্কার করে দিতে পারে। কারণ অস্পষ্ট ইচ্ছা আপনাকে অস্পষ্ট কাজের দিকে নিয়ে যায়, আর পরিষ্কার লক্ষ্য আপনাকে পরিষ্কার সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কিন্তু কি শুধু লক্ষ্য লিখলেই হবে? না, এখানে আসে আসল ব্যাপার। আপনাকে সেই লক্ষ্য সম্পর্কে বারবার ভাবতে হবে, কিন্তু শুধু দিবাস্বপ্ন দেখার জন্য নয়, বরং নিজের মস্তিষ্ককে সেই লক্ষ্য সম্পর্কে সচেতন করার জন্য। আপনি যখন কোনো লক্ষ্যকে বারবার মনে রাখবেন, তখন আপনি চারপাশের সুযোগগুলো অন্যভাবে দেখতে শুরু করবেন। আগে যে সুযোগ আপনার চোখে পড়তো না, সেটাই এখন গুরুত্বপূর্ণ মনে হতে পারে। আগে যে স্কিলের দরকার বুঝতে পারতেন না, এখন সেটা শেখার প্রয়োজনীয়তা বুঝতে পারবেন। আগে যে মানুষটির সঙ্গে কথা বলতেন না, এখন তার কাছ থেকে শেখার সুযোগ খুঁজতে পারেন। অর্থাৎ লক্ষ্য আপনার চোখকে নতুন ভাবে দেখতে শেখায়। একটা সহজ উদাহরণ, ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে আগামী 1 বছরে আপনার আয় বাড়াবেন। প্রথম দিনেই হয়তো কিছু পরিবর্তন হবে না, কিন্তু আপনি ভাবতে শুরু করবেন আমি কি স্কিল শিখতে পারি,
আমি কি অনলাইনে কাজ করতে পারি? আমি কি ব্যবসা শুরু করতে পারি? আমি কি নিজের বর্তমান কাজকে আরো ভালোভাবে করতে পারি? আমি কি নতুন করে সুযোগ তৈরি করতে পারি? প্রশ্ন বদলালে আপনার অনুসন্ধান বদলাবে, অনুসন্ধান বদলালে আপনার কাজ বদলাবে, আর কাজ বদলালে ফলাফল বদলানোর সম্ভাবনা তৈরি হবে। এটাই তীব্র ইচ্ছার শক্তি। ইচ্ছা বনাম অজুহাত। এখন একটা কঠিন প্রশ্ন। আপনি যদি বলেন আমি সফল হতে চাই, তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব তার জন্য আপনি কি ছাড়তে প্রস্তুত? আর এখানেই আসল পরীক্ষা, কারণ আমরা ফলাফল চাই কিন্তু ফলাফলের দাম দিতে চাই না। আমরা টাকা চাই কিন্তু স্কিল শিখতে চাই না। আমরা চাই সফল ব্যবসা কিন্তু ব্যর্থ হওয়ার ঝুঁকি নিতে চাই না। আমরা চাই ভালো শরীর কিন্তু নিয়মিত ব্যায়াম করতে চাই না। আমরা চাই স্বাধীনতা কিন্তু দায়িত্ব নিতে চাই না। তাই মনে রাখবেন, ইচ্ছা মানে শুধু আমি চাই এটা নয়। ইচ্ছা মানে আমি চাই, এর জন্য আমি কি কাজ করব। আপনার ইচ্ছাকে আগুনে পরিণত করুন। একটা ছোট্ট আগুন আর একটা বড় আগুনের মধ্যে পার্থক্য কি? একটা হাওয়া হলেই ছোট আগুন নিভে যেতে পারে, কিন্তু বড় আগুন হাওয়া তাকে আরো জ্বালিয়ে দিতে পারে। আপনার ইচ্ছাও ঠিক তেমন। প্রথম বাধাতেই যদি আপনার স্বপ্ন নিভে যায়, তাহলে সেটা হয়তো শুধু একটা ইচ্ছা ছিল। কিন্তু যদি ব্যর্থতা আপনাকে আরো শেখায়, সমালোচনা আপনাকে আরো শক্তিশালী করে, বাধা আপনাকে নতুন পথ খুঁজতে বাধ্য করে, তাহলে আপনার ইচ্ছা ধীরে ধীরে দৃঢ় সংকল্পে পরিণত হচ্ছে। আর এই সংকল্পই একদিন আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। অধ্যায় 2 এর সবচেয়ে বড় শিক্ষা। তাহলে এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? আপনার স্বপ্নকে অস্পষ্ট রাখবেন না। আপনি কি চান সেটা নির্দিষ্ট করুন। কেন চান সেটা বুঝুন। কখনের মধ্যে চান সেটা ঠিক করুন, এবং তার বিনিময়ে আপনি কি দিতে প্রস্তুত সেটাও ঠিক করুন। তারপর প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে করিয়ে দিন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, লক্ষ্যের সঙ্গে কাজ যুক্ত করুন। কারণ স্বপ্ন আপনাকে অনুপ্রাণিত করবে, ইচ্ছা আপনাকে জ্বালাবে, পরিকল্পনা আপনাকে পথ দেখাবে, কিন্তু কাজই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অধ্যায় 3, অটো সাজেশন বা আত্মপরামর্শ। আপনার মনের সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আপনি কোনো কথা বারবার নিজেকে বললেন, এক সময় আপনার মস্তিষ্ক সেটাকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করে। আপনি যদি প্রতিদিন বলেন আমি পারবো না, তাহলে আপনার মস্তিষ্ক আপনার জন্য কারণ খুঁজবে কেন আপনি পারবেন না। কিন্তু আপনি যদি বারবার বলেন আমি শিখব, আমি চেষ্টা করব, আমি ব্যর্থ হলেও আবার উঠব, তাহলে আপনার মন সমস্যার বদলে সম্ভাবনা খুঁজতে শুরু করবে। এটাই অটো সাজেশনের মূল ধারণা। আপনার অবচেতন মন অনেকটা একটা উর্বর জমির মতন। আপনি যেখানে যে বীজ বুনবেন, সময়ের সঙ্গে সেটাই বেড়ে উঠবে। তাই প্রতিদিন যদি আপনি ভয়, সন্দেহ, হীনমন্যতা আর ব্যর্থতার চিন্তা দিয়ে নিজের মনকে ভরিয়ে দেন, তাহলে আপনার কাজও তার প্রভাব পড়বে। আর আপনার যদি নিজের লক্ষ্য, আত্মবিশ্বাস, শেখার ইচ্ছা এবং সাফল্যের চিন্তা দিয়ে মনকে ভরিয়ে দেন, তাহলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরনও বদলাতে শুরু করবে। কিন্তু এখানে একটা ভুল করবেন না। শুধু আয়নার সামনে দাঁড়িয়ে আমি ধনী বললেই আপনি ধনী হয়ে যাবেন না। চিন্তার সঙ্গে সেই কাজ চাই, দক্ষতা চাই, পরিকল্পনা চাই, ধৈর্য। অর্থাৎ চিন্তা হবে বীজ আর কাজ হবে জল। দুটো একসঙ্গে না থাকলে গাছ বড় হবে না। তাই আজ থেকে একটা কাজ করুন। আপনি জীবনে ঠিক কি চান সেটা লিখে ফেলুন। আপনার প্রতিদিন নিজেকে সেই লক্ষ্যটি মনে করিয়ে দিন। কারণ যে মানুষ নিজের লক্ষ্যকে ভুলে যায়, সে খুব সহজেই অন্য মানুষের লক্ষ্য পূরণ করতে করতে নিজের জীবন কাটিয়ে দেয়। অধ্যায় 4, স্পেশালাইজড নলেজ বা বিশেষায়িত জ্ঞান। একটা প্রশ্ন করি, আপনি কি অনেক কিছু জানেন
নাকি এমন একটা জিনিস খুব ভালো জানেন যার জন্য মানুষ আপনাকে টাকা দিতে রাজি? দুটোর মধ্যে পার্থক্য বিশাল। আজকের পৃথিবীতে শুধু তথ্য জানলেই হবে না, আপনাকে জানতে হবে কোন জ্ঞান কিভাবে কাজে লাগাতে হয়। একজন মানুষ হয়তো 10টি বিষয় সামান্য জানে, আর একজন মানুষ হয়তো একটি বিষয় খুব গভীরভাবে জানে। দ্বিতীয় ব্যক্তির কাছে অর্থনৈতিক সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা অনেক বেশি হতে পারে, কারণ বাজার সাধারণত জ্ঞানের জন্য টাকা দেয় না, সমস্যার সমাধান করার ক্ষমতার জন্য টাকা দেয়। আপনি যদি ভিডিও বানাতে পারেন সেটা একটি দক্ষতা, কিন্তু যদি মানুষের সমস্যার সমাধান করতে পারেন সেটা আরো বড় দক্ষতা। আপনি যদি কোনো ব্যবসা দাঁড় করাতে পারেন সেটাও দক্ষতা, কিন্তু যদি একটি নির্দিষ্ট বিষয়ে অসাধারণ হয়ে উঠতে পারেন তাহলে সেই জ্ঞান আপনার সম্পদ হয়ে উঠতে পারে। আর একটা কথা মনে রাখবেন, শিক্ষা কখনো স্কুল কলেজের গেটের মধ্যে শেষ হয় না। জীবন যতদিন, শেখাও ততদিন। নতুন স্কিল শিখুন, নতুন মানুষদের কাছ থেকে শিখুন, বই পড়ুন, অভিজ্ঞতা নিন, প্রয়োজনে ভুল করুন, কারণ আপনার ভবিষ্যৎ আয় অনেক সময় নির্ভর করে আপনি আজ কি শিখছেন তার উপর। অধ্যায় 5, ইমাজিনেশন বা কল্পনা শক্তি। এবার আসি এমন একটি শক্তির কথায় যেটা প্রত্যেক মানুষের কাছে আছে, কিন্তু খুব কম মানুষ সেটাকে ব্যবহার করে। সেটা হলো ইমাজিনেশন বা কল্পনা শক্তি। আজ আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন এক সময় তার অস্তিত্ব ছিল না। মোবাইল ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, অনলাইন ব্যবসা ছিল না, কৃত্রিম বুদ্ধিমত্তা ছিল না। প্রথমে কি ছিল? একটা ভাবনা, একটা মানুষের মাথায় জন্ম নেওয়া একটা ধারণা। তারপর সেই ধারণা বাস্তবে রূপ পেয়েছে। তাই কোনো স্বপ্নকে ছোট করে দেখবেন না। আপনার মাথায় যদি এমন কোনো আইডিয়া আসে যা অন্যরা বুঝতে পারছে না, তবুও সেটাকে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন না, কারণ পৃথিবীর অনেক বড় পরিবর্তন শুরু হয়েছে এমন একটি ধারণা দিয়ে যেটাকে শুরুতে মানুষ অসম্ভব বলেছিল। কিন্তু এখন একটা রহস্য আছে, আইডিয়া নিজে টাকা তৈরি করে না, আইডিয়াকে কাজে পরিণত করতে হয়। আর সেখানে অধিকাংশ মানুষ হেরে যায়। তারা ভাবে দারুণ একটা আইডিয়া পেয়েছি, তারপর কয়েকদিন পর সেটি ভুলে যায়। অন্যদিকে সফল মানুষ আইডিয়া পাওয়ার পর প্রশ্ন করে, এটাকে বাস্তবে কিভাবে রূপ দেব? এই প্রশ্নটাই পার্থক্য তৈরি করে। অধ্যায় 6, পরিকল্পনা বা অর্গানাইজড প্ল্যানিং। স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্নকে পরিকল্পনায় পরিণত করা কঠিন। আপনি যদি বলেন আমি ধনী হতে চাই, এটা কোনো পরিকল্পনা নয়। আপনি যদি বলেন আমি আগামী কয়েক বছরে নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে চাই, এর জন্য এই স্কিল শিখব, এই কাজ করব, এই ব্যবসায় ঢুকব, প্রতি সপ্তাহে এত ঘন্টা কাজ করব, তখন সেটা পরিকল্পনার দিকে এগোচ্ছে। সফল মানুষরা শুধু লক্ষ্য ঠিক করে বসে থাকে না, তারা লক্ষ্যকে ছোট ছোট কাজে ভেঙে ফেলে। আজ কি করতে হবে, এই সপ্তাহে কি করতে হবে, এই মাসে কি করতে হবে, তারপর তারা কাজ শুরু করে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রথম পরিকল্পনা ব্যর্থ হতে পারে, দ্বিতীয়টা ব্যর্থ হতে পারে, তৃতীয়টাও ব্যর্থ হতে পারে, কিন্তু ব্যর্থ পরিকল্পনা মানে ব্যর্থ মানুষ নয়। ব্যর্থতা আপনাকে বলছে এই পথটা কাজ করেনি, অন্য পথ খুঁজে দেখো, এটাই। তাই পরিকল্পনা ব্যর্থ হলে নিজের স্বপ্নকে বাতিল করবেন না, পরিকল্পনা বদলান, লক্ষ্য নয়। অধ্যায় 7, সিদ্ধান্ত বা ডিসিশন। আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি অনেক সময় ভুল সিদ্ধান্তের হয় না, হয় সিদ্ধান্তহীনতায়। আপনার হয়তো কোনো কাজ শুরু করতে চান, কিন্তু ভাবছেন যদি ব্যর্থ হই মানুষ কি বলবে। আরো একটু পরে প্রশ্ন করি, আগে সবকিছু পারফেক্ট হোক, আর সেই পরে কখন যে বছর হয়ে যায় আপনি বুঝতেই পারেন না। সফল মানুষদের একটা বৈশিষ্ট্য হলো তারা সিদ্ধান্ত নিতে শেখে,
ভুল হলে তারা সংশোধন করে, কিন্তু অনন্তকাল ধরে দ্বিধায় বসে থাকে না। আর একটা বিষয়, সবাইকে নিজের জীবনের পরামর্শদাতা বানাবেন না, কারণ সবাই আপনার স্বপ্ন বুঝবে না। আপনি যে ঝুঁকি নিতে চাইছেন তারা হয়তো সেটার কারণ জানে না। আপনি যে পথ দেখছেন তারা হয়তো সেটা দেখতে পাচ্ছেন না। তাই প্রত্যেকের মতামতকে নিজের সিদ্ধান্তের স্টিয়ারিং হুইল বানাবেন না। শুনুন, ভাবুন, বিশ্লেষণ করুন, তারপর নিজের সিদ্ধান্ত নিজে নিন, কারণ শেষ পর্যন্ত আপনার জীবন আপনাকেই বাঁচাতে হবে। অধ্যায় 8, অধ্যাবসায় বা পারসিস্টেন্স। সাফল্য অনেক সময় প্রতিভার পরীক্ষা নয়, এটা হলো আপনি কতবার পড়ে গিয়ে আবার উঠতে পারেন তার পরীক্ষা। আপনি একটা ব্যবসা শুরু করলেন, ব্যর্থ হলেন। একটা ইউটিউব চ্যানেল শুরু করলেন, প্রথমে ভিউ এলো না। একটা স্কিল শিখলেন, প্রথমে কেউ আপনাকে কাজ দিল না, তাহলে ছেড়ে দেবেন? এইখানেই অধিকাংশ মানুষ থেমে যায়। তারা ভাবে আমার দ্বারা হবে না, কিন্তু হয়তো সত্যটা হলো আরো কিছুদিন চেষ্টা করলে হতো। অধ্যাবসায় মানে অন্ধভাবে একই ভুল বারবার করা নয়। অধ্যাবসায় মানে ভুল থেকে শেখা, পরিকল্পনা পরিবর্তন করা, নিজেকে উন্নত করা এবং আবার মাঠে ফিরে আসা। মনে রাখবেন, ব্যর্থতা অনেক সময় আপনার গল্পের শেষ অধ্যায় নয়, এটা শুধু একটা চ্যাপ্টার, অধ্যায় নয়। মাস্টারমাইন্ড। একজন মানুষ একা কত দূর যেতে পারে? অনেক দূর, কিন্তু সঠিক মানুষদের সঙ্গে থাকলে আরো অনেক দূর যাওয়া সম্ভব। এই কারণে মাস্টারমাইন্ড ধারণাটি গুরুত্বপূর্ণ। ধরুন, আপনি একটি সমস্যা নিয়ে কাজ করছেন, আপনার মাথায় একটা সমাধান আছে। তারপর আপনি আরো 4 জন দক্ষ মানুষের সঙ্গে বসে সমস্যাটি আলোচনা করলেন। একজন বলল, এইভাবে করলে কেমন হয়? দ্বিতীয়জন বলল, এই সমস্যাটা আমি অন্যভাবে সমাধান করেছি। তৃতীয়জন এমন একটা বিষয় দেখিয়ে দিল যা আপনি ভাবতেই পারেননি। হঠাৎ আপনার সামনে নতুন একটা পথ খুলে গেল। এটাই সম্মিলিত চিন্তার শক্তি। তাই এমন মানুষদের সঙ্গে থাকুন যারা আপনাকে নিচে নামায় না, বরং আপনাকে বড় করে ভাবতে বাধ্য করে। যারা আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে তাদের থেকে দূরত্ব রাখুন। আর যারা বলে চলো দেখি কিভাবে করা যায়, তাদের কাছে রাখুন। কারণ আপনার চারপাশের মানুষ আপনার চিন্তার উপর বিশাল প্রভাব ফেলে। অধ্যায় 10, সেক্স ট্রান্সমিউটেশন বা যৌন রূপান্তর। এই অধ্যায়টি বইটির সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এখানে মূল ধারণা হলো মানুষের মধ্যে থাকা শক্তিশালী আবেগ এবং প্রেরণাকে কিভাবে সৃজনশীল ও উৎপাদনশীল কাজে পরিচালিত করা যায়। মানুষের আবেগের মধ্যে যৌন আকর্ষণ একটি অত্যন্ত শক্তিশালী শক্তি, কিন্তু যে কোনো শক্তির মতো এটিকেও কিভাবে পরিচালনা করা হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। একজন মানুষ এই শক্তিকে শুধুমাত্র তাৎক্ষণিক আনন্দের পেছনে ব্যয় করতে পারে, আবার কেউ সেই তীব্র আবেগকে নিজের শিল্প, ব্যবসা, লেখালেখি, সঙ্গীত, গবেষণা বা সৃষ্টিশীল কাজে রূপান্তর করতে পারে। এখানে শিক্ষা হলো নিজের শক্তিকে অপচয় করবেন না। আপনার আবেগ আছে, তাকে কাজে লাগান। আপনার ভেতরে প্রচন্ড এনার্জি আছে, তাকে সৃষ্টিশীলতার দিকে ঘুরিয়ে দিন। আপনার ভেতরে কিছু প্রমাণ করার তাগিদ আছে, তাকে নিজের উন্নতির জ্বালানি বানান। কারণ মানুষের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো নিজের আবেগকে নিজের উদ্দেশ্যের দিকে পরিচালিত করার ক্ষমতা। অধ্যায় 11, সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন। আপনার অবচেতন মনকে আপনি দেখতে পান না, কিন্তু তার প্রভাব দেখতে পান। আপনি কিভাবে সিদ্ধান্ত নেন, কি নিয়ে ভয় পান, কোন সুযোগ গ্রহণ করেন, কোন সুযোগ নিয়ে পালিয়ে যান, এই সবের পেছনে আপনার গভীর বিশ্বাসের ভূমিকা আছে। তাই অবচেতন মনকে কি দিয়ে পূর্ণ করছেন সেটাই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রতিদিন বলেন আমি ব্যর্থ, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা কিছু হবে না,
তাহলে আপনি অজান্তেই নিজের জন্য সীমা তৈরি করছেন। কিন্তু আপনি যদি আমি এখনো পারিনি কিন্তু শিখতে পারি, আমি ভুল করেছি কিন্তু আবার চেষ্টা করব, আবার বর্তমান অবস্থা আমার ভবিষ্যৎ নির্ধারণ করে না, তাহলে আপনার চিন্তার ধরন বদলাতে শুরু করবে। এখানে আসল কথা হলো নিজেকে মিথ্যা আশ্বাস দেওয়া নয়, বরং নিজের মনের সঙ্গে এমনভাবে কথা বলা যাতে আপনি সমস্যা দেখেও সমাধানের দিকে তাকান। অধ্যায় 12, দি ব্রেন বা মস্তিষ্ক আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনার কাছে টাকা না থাকলেও একটা জিনিস আছে, আপনার মস্তিষ্ক। আপনার কাছে বড় অফিস না থাকলেও মস্তিষ্ক আছে, বড় ব্যবসা না থাকলেও মস্তিষ্ক আছে। আপনার হাতে আজ কিছু না থাকলেও একটা ধারণা তৈরি করার ক্ষমতা আপনার আছে, একটা নতুন স্কিল শেখার ক্ষমতা আছে, একটা সমস্যার সমাধান করার ক্ষমতা আছে, একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, আর একটা ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর ক্ষমতাও আছে। এই আপনার মস্তিষ্ককে আবর্জনার বাক্স বানাবেন না। ঘন্টার পর ঘন্টা নেতিবাচক ভিডিও, হিংসা, তুলনা, গসিপ আর ভয়ের চিন্তায় ভরিয়ে রাখলে আপনার মনও তার প্রভাব পাবে। আপনি যা দেখেন, যা পড়েন, যাদের সঙ্গে সময় কাটান, সেই কথাগুলো প্রতিদিন নিজেকে বলেন, এই সবই আপনার চিন্তার জগৎ তৈরি করে। তাই নিজের মস্তিষ্ককে এমন তথ্য দিন যা আপনাকে আরো শক্তিশালী করে। অধ্যায় 13, সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয়। এবার আমরা এমন একটি ধারণায় আসি যেটা বোঝা খুবই কঠিন। ষষ্ঠ ইন্দ্রিয়, এটাকে আপনি ইনটিউশন বা অন্তর্দৃষ্টি হিসাবে ভাবতে পারেন। কখনো কি আপনার মনে হয়েছে কিছু একটা ঠিক হচ্ছে না, কোনো স্পষ্ট প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, তবুও ভেতর থেকে একটা সংকেত এসেছে, অথবা কোনো আইডিয়া হঠাৎ আপনার মাথায় এসেছে এবং পরে দেখলেন সেটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এটাই অন্তর্দৃষ্টির মতন একটি অভিজ্ঞতা। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, অন্তর্দৃষ্টি আর অন্ধবিশ্বাস এক জিনিস নয়। আপনার অভিজ্ঞতা, জ্ঞান, পর্যবেক্ষণ এবং অবচেতন চিন্তা অনেক সময় এমন কিছু প্যাটার্ন ধরতে পারে যা আপনি সচেতনভাবে বুঝতে পারেননি। তাই নিজের অন্তর্দৃষ্টিকে শুনুন, কিন্তু যুক্তি এবং বাস্তবতার পরীক্ষাও করুন। আপনার মন যত বেশি প্রশিক্ষিত হবে, আপনি নিজের চিন্তা ও সিদ্ধান্তের সূক্ষ্ম সংকেত তত ভালোভাবে বুঝতে পারবেন। অধ্যায় 14, ভয়ের 6টি মুখ। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনার শত্রু সবসময় বাইরে থাকে না। অনেক সময় আপনার সবচেয়ে বড় শত্রু আপনার নিজের মাথার ভেতরে। 6টি ভয় মানুষের জীবনকে সবচেয়ে বেশি আটকে রাখতে পারে। প্রথম, দারিদ্র্যের ভয়। যদি টাকা না থাকে, যদি সব হারিয়ে ফেলি। এই ভয় অনেক মানুষকে কোনো ঝুঁকি নিতে দেয় না। দ্বিতীয়, সমালোচনার ভয়। মানুষ কি বলবে, এই একটি বাক্য কত স্বপ্ন যে মেরে ফেলেছে তার হিসেব নেই। তৃতীয়, অসুস্থতার ভয়। চতুর্থ, ভালোবাসা হারানোর ভয়। পঞ্চম, বয়স হয়ে যাওয়ার ভয়। আর ষষ্ঠ, মৃত্যুর ভয়। এই ভয়গুলো বাস্তব জীবনে অংশ হতে পারে, কিন্তু সমস্যা তখনই হয় যখন ভয় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেড়ে নেয়। আপনি ব্যবসা শুরু করতে চান, ভয় বলল যদি ব্যর্থ হও। আপনি নতুন স্কিল শিখতে চান, ভয় বলল তুমি পারবে না। আপনি নিজের স্বপ্নের কথা বলতে চান, ভয় বলল মানুষ হাসবে। আর আপনি থেমে গেলেন। কিন্তু একটা প্রশ্ন করুন, আপনি কি সত্যই ব্যর্থতার ভয়ে জীবন কাটাতে চান, নাকি একদিন পেছনে ফিরে তাকিয়ে বলতে চান আমি অন্তত চেষ্টা করেছিলাম? কারণ মানুষ আপনার ব্যর্থতা কয়দিন মনে রাখবে, কিন্তু আপনি যদি নিজের স্বপ্নই ছেড়ে দেন তাহলে আফসোস হয়তো আপনাকে সারা জীবন বহন করতে হবে। তাই সমালোচনা শুনুন, কিন্তু নিজের আত্মবিশ্বাস বিক্রি করবেন না। পরামর্শ নিন, কিন্তু নিজের জীবন অন্যের হাতে তুলে দেবেন না। ভয়কে অস্বীকার করবেন না, ভয়কে বুঝুন, তারপর আরো পরে এগিয়ে যান। শেষ কথা, তাহলে পুরো বিষয়টাই কোথায় এসে দাঁড়ালো? আপনি ধনী হবেন কিনা
সেটা শুধু আপনার বর্তমান ব্যাংক ব্যালেন্স নিয়ে নির্ধারিত হয় না, আপনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ। আপনি কি চান, আপনি কেন চান, আপনি কি শিখছেন, আপনি কিভাবে চিন্তা করছেন, আপনার কাদের সঙ্গে থাকছেন, আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কতবার ব্যর্থ হওয়ার পরেও ফিরে আসছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজের উপর কতটা বিশ্বাস রাখছেন। মনে রাখবেন, একটা চিন্তা থেকে জন্ম নেয় একটি সিদ্ধান্ত, একটি সিদ্ধান্ত থেকে জন্ম নেয় একটি কাজ বারবার করলে সেটি তৈরি হয় অভ্যাস, অভ্যাস তৈরি করে আপনার চরিত্র, আর আপনার চরিত্রই ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করে। তাই আজ আপনার কাছে হয়তো কোটি টাকা নেই, হয়তো বড় ব্যবসা নেই, হয়তো আপনার পরিচিতি নেই, হয়তো আপনার পরিস্থিতি আপনার পক্ষে নেই, কিন্তু আপনার কাছে এখনো একটা জিনিস আছে, সেটা হলো আপনার চিন্তা। আর সেই চিন্তাকে আপনি আজ থেকে বদলাতে পারেন। আপনি আজ থেকে মানুষ, সেটাই আপনার শেষ পরিচয় নয়। আপনি শিখতে পারেন, আপনি বদলাতে পারেন, আপনি আবার শুরু করতে পারেন, এবং আপনি এমন একটি ভবিষ্যৎ তৈরি করতে পারেন যেটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে। তাই নিজের মনকে বলুন, আমি এখনো সেখানে পৌঁছাইনি, কিন্তু আমি থামবও না। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় প্রতিভাই নয়, পার্থক্য হলো একজন হাল ছেড়ে দেয় আর অন্যজন আরেকবার চেষ্টা করে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নিজের বর্তমান পরিস্থিতিকে নিজের ভবিষ্যৎ বানাবেন, নাকি নিজের ভবিষ্যৎকে এতটাই শক্তিশালী করবেন যাতে একদিন আপনার বর্তমান পরিস্থিতি আপনার পুরনো গল্প হয়ে যায়? প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি থেকে আপনি অন্তত একটি শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে আজকের এই সময়টুকু সার্থক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কন্টেন্টের সঙ্গে। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর প্রথম দিন হলো সেই দিন যেদিন আপনি বিশ্বাস করতে শুরু করবেন যে আপনার জীবন বদলানো সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন।